এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। বারান্দায় পা মেলে বসে গভীর মনোযোগ দিয়ে হৃদয় ঝংকার তোলা সুরে গা ভাসাল তোপা। এক একটা শব্দ শ্রবণেন্দ্রিয় হয়ে সোজা হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা মারছে, হামলে পড়ছে, নরম মাংসপিণ্ডকে ক্ষতবিক্ষত করছে। তোপা অনিমেষ চেয়ে রইল। এই গানটা সে দ্বিতীয়বার শুনল। প্রথমবারেও বক্ষস্থলে ঠিক এভাবেই কাঁপন ধরেছিল। তবে তখন সে ছিল অচেনা মানুষ। সম্পূর্ণ অচেনা নয়, খানিকটা চেনা, খানিকটা পরিচিত, বাকি পুরোটাই অচেনা, খোলসে আবৃত একটি পদার্থের ন্যায়। তবে আজ লোকটা পরিচিত, সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের। সুরের ঝংকার শেষে পলক চোখ পিটপিট করে তাকালো তপার দিকে। মৃদু আওয়াজ তুলে ডাকল, কৃষ্ণময়ী। তোপা তাকালো না পলকের দিকে। রান্নাঘরের ঘটনার পর তোপা পলকের চোখে চোখ মেলাতে পারছে না। লজ্জারা ঘিরে রেখেছে তাকে। বাইরে নজর রেখেই বলল, হুম, আমার সাথে বুড়ো হবে? তোপা কেঁপে উঠল। কিছু বলল না, তবে মনটা প্রশান্তিতে ভরে গেল। পলক আবারও বলল, বলো না কৃষ্ণময়ী, হবে আমার সাথে বুড়ো? তোমার টানটান চামড়ায় যখন বার্ধক্যের ছাপ পড়বে তখনও আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকব, ঠিক এখন যেভাবে আছি। তোপা মুখ তুলে তাকাল। পলকের চাহনি দেখে গাল গরম হয়ে উঠল তার। দ্রুত উঠে রুমে চলে যাওয়ার জন্য পা বাড়াল। পলক বা হাত বাড়িয়ে তপার হাত টেনে আটকে দিল। হ্যাচকা টানে পুনরায় জায়গায় বসিয়ে দিতে চাইল, কিন্তু সামলাতে না পেরে তোপা গিয়ে পড়ল পলকের উরুর উপর। আবার চলে যেতে চাইলে পলক কোমর আঁকড়ে ধরে রাখল। কোলের উপর বসে তোপা চলে যাওয়ার জন্য ছটফট করছে। পলক অপলক চেয়ে আছে তপার মুখের দিকে। চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল তোপা। পলক নিচু গলায় বলল, তাকাও। তোপা তাকালো না, তবে কেঁপে উঠল এত কাছ থেকে পলকের কণ্ঠ শুনে। কোমরে রাখা হাতটা স্লাইড করে চেপে ধরতেই তোপা পলকের হাত ধরে ফেলল। পলক তখনও তপার বন্ধ চোখের দিকে তাকিয়ে। মুখ এগিয়ে চোখের পাতায় ছুঁয়ে দিল। তপার হাত পলকের কাঁধ খামচে ধরল শক্ত করে। টি শার্ট পেরিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে কাঁধের চামড়াটুকু। সেদিকে খেয়ালে নেই দুজনের কেউই। এক হাত গ্রীবাদেশে গলিয়ে আঙুল ছুঁয়ে দিল তপার অধরে। মৃদু কম্পনরত ঠোঁটের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল পলক। তোপা পিটপিট করে তাকাল। পলকের চোখ তখন নেশাগ্রস্ত যুবকের ন্যায়। চিবুকে ঠোঁট ছুঁয়ে গভীর আকুতি নিয়ে মৃদু স্বরে বলল, একটুখানি যান প্লিজ। তোপা আবারও চোখ বন্ধ করে ফেলল। পলকের আঙুল তখন তপার কম্পনরত অধরে ছুঁয়ে দিতে ব্যস্ত। পলক এগিয়ে গেল, ঘুচিয়ে দিল দুজনের মধ্যকার দূরত্ব। ছুঁয়ে গেল অধরের সাথে অধর। একবার, বারবার, বহুবার। বাবা আমি বিয়ে করতে চাই।
মোর্শেদুল হক ছেলের মুখে সরাসরি বিয়ের কথা শুনে অবাক হলেন। ভ্রু কুঁচকে বললেন, বিয়ে করবি ভালো কথা, তা কাকে করবি শুনি? এক মুহূর্ত দেরি করল না সিজান, তৎক্ষণাৎ বলল, পৃথাকে। হাজেরা বেগম পাশেই ছিলেন, অবাক হয়ে বললেন, আমাদের পৃথা? সিজান মাথা নাড়াল। মোর্শেদুল হক বললেন, ছেলে মেয়েদের কোনো খবরই তো তুমি রাখো না। এমনকি তোমার ছেলে যে এতগুলো বছর ধরে মরণ যন্ত্রণা সহ্য করছিল সেটাও তুমি জানো না। তোপা না হয় অন্যের মেয়ে ছিল, কিন্তু সিজান তো তোমার নারী ছেঁড়া ধন। তার প্রতিও তুমি সঠিক কর্তব্য পালন করতে পারোনি। তোমার আছে কেবল ভাইয়ের চিন্তা। একদিন তুমি পস্তাবে। মিলিয়ে নিও আমার কথা। হাজেরা বেগম কিছু বুঝলেন না। প্রশ্ন করতে চাইলে সিজান থামিয়ে দিয়ে বলল, এত কথা রাখো মা। খালামণিকে বলো তুমি বিয়ের কথা। ভাইয়াকেও বলো। বলবে কাল আমরা যাব কথা বলতে। হাজেরা বেগম অবাক হয়ে বললেন, এত তাড়াহুড়ো কেন তোর? ধীরে সুস্থে বলি। মোর্শেদুল হক স্ত্রীর দিকে বিরক্ত চাহনি দিয়ে বললেন, তুমি বলবে? নয়তো ফোন আমাকে দাও, আমি বলছি। হাজেরা বেগম ভেংচি কেটে চলে গেলেন কথা বলতে। এই পিথাগোরাসের উপপাদ্য শুনতে পাচ্ছিস? বিয়ের জন্য তৈরি হ বেয়াদব মেয়ে। এক্ষুনি তোর কানেও খবর যাবে। মা কল দিয়েছে খালামণিকে। কাল হয়তো যাব তোকে চাইতে। একবার বিয়ে হোক। তোর বিয়ের শখ আমি মিটিয়ে দিব অসভ্য মেয়ে। আমাকে নির্লজ্জের মতো বাবাকে বলতে হলো বিয়ের কথা। এর শাস্তি তো তুই পাবি। পৃথা খিলখিলিয়ে হেসে উঠল। সিজান কৃত্রিম রাগ দেখিয়ে বলল, দাঁত বার করে হাসছিস তো? তোর সাদা দাঁতগুলো আমি সারাশি দিয়ে গুনে গুনে তুলে ফেলব। পৃথা হাসি থামিয়ে বলল, তাহলে আমি খাবো কি করে? খাবার চিবিয়ে খেতে হবে না? কেন আমি চিবিয়ে দেব? তুই খাবি। ইয়াক! দূরে গিয়ে মরো তুমি। সিজান শব্দ করে হেসে ফেলল। এরপর চলতে থাকল হাজারো কথা। চলতে থাকল খুনসুটিময় ভালোবাসা। তোপা দরজা বন্ধ করে বসে আছে অনেকক্ষণ। পলক বিছানায় আধশোয়া হয়ে অপেক্ষা করছে দরজা খোলার। কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্ত কতক্ষণে আসবে জানে না সে। এদিকে পেটে তার ইঁদুর দৌড়াচ্ছে খিদেতে। বাধ্য হয়ে উঠে বসল সে। ধীর পায়ে এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। দুবার নক করল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। পলক গলা বাড়িয়ে ডাকল। তবুও তোপা উত্তর দিল না। ঠায় বসে আছে বিছানায় পা ঝুলিয়ে। তিয়াশা, বাইরে এসো। ক্ষুধা পেয়েছে তো আমার। তোপা নড়েচড়ে বসল। 11টা বাজতে চলল। ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। বিছানা থেকে পা মেঝেতে নামাতেই আবারও ভেসে এলো পলকের কণ্ঠস্বর, আর কিছু করব না তো। বাইরে এসো। তোপা হেসে ফেলল। মৃদু পায়ে এগিয়ে গেল দরজার দিকে। খুট করে শব্দ করে খুলে ফেলল দরজাটা। দৃশ্যমান হল পলকের অবয়ব। পলক তাকালো তপার মুখশ্রীতে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোপা। পলক আর ঘাটাল না। নিঃশব্দে গিয়ে দরজাটা তালাবদ্ধ করে দিল।
তোপা অবাক হয়ে তাকালো। পলক মুচকি হেসে এক ভ্রু উঁচিয়ে বলল, এখন কি করবে? কোথায় যাবে? তোপা অসহায় মুখ করে তাকাল। পলক শব্দ করে হাসল। তোপাকে ডাইনিংয়ে নিয়ে যেতে উদ্ধত হয়ে বলল, নিশ্চিন্তে খাবে চলো। আর কিছু করব না। পরের দিন সকালবেলা তোপা বিছানায় বসে ফোন ঘাঁটছে। পলক ঘুমিয়ে আছে তখনও। মোবাইল স্ক্রিনে পৃথার নাম্বার ভেসে উঠতে দেখে মুচকি হেসে ফোন কানে তুলে নিল। পৃথা একটু কথা বলেই মায়ের কাছে ধরিয়ে দিল। আয়েশা কুশলাদি বিনিময়ের পর বলল, তোপা মা চলে আসিস তো সকাল সকাল। পৃথাকে দেখতে আসবে। বলতে পারিস বিয়ে ঠিক করতে আসবে। তোপা চমকে উঠল। পৃথার বিয়ে হয়ে গেলে ভাইয়ের কি হবে ভেবে। তোপাকে চুপ থাকতে দেখে আয়েশা আবারও বলল, কিরে আসবি তো? তা আসব। কিন্তু আন্টি তোপা বিয়েতে রাজি? আয়েশা মুচকি হাসলেন তপার কণ্ঠ শুনে। মেয়ে তার বান্ধবীর জন্য চিন্তায় পড়ে গেছে বুঝতে পারলেন। কিন্তু তিনি সেটা তোপাকে বুঝতে না দিয়ে বললেন, রাজি হবে না কেন? সিজান ভালো ছেলে। পৃথাকে নিশ্চয়ই ভালো রাখবে। তোপা অবিশ্বাস্য সুরে বলল, ভাইয়ের সাথে বিয়ে হবে? কেন তুই রাজি না? তোপা উচ্ছ্বাসিত হয়ে বলল, 100 বার রাজি আন্টি। আমি কিছুক্ষণ পরই চলে আসব। আয়েশা হাসলেন। বললেন, আচ্ছা তাহলে রাখি। পলক কেউ তো বলতে হবে। ও কি তোর ওখানে? তোপা লজ্জা পেল। মিনমিনে গলায় বলল, হ্যাঁ আন্টি। ঘুমোচ্ছে। আয়েশা প্রসন্ন হলেন। বললেন, ডেকে দিবি নাকি পরে কল দেব? ডাকছি আমি। 1 মিনিট অপেক্ষা করো আন্টি। তোপা ফোন হোল্ড করে রেখে মৃদু স্বরে ডাকল পলককে। দুবার ডাকতেই চোখ পিটপিট করে তাকাল। ঘুম জড়ানো গলায় বলল, এখনই ডাকছ কেন বউ? রাতে ঘুমাতে পারিনি আমি। ঘুমাতে দাও। তোপা ভ্রু কুঁচকে বলল, রাতে ঘুমাতে পারেননি কেন? কোনো গোয়ালে গরু চুরি করতে গিয়েছিলেন? পলক হাত টেনে শুয়ে দিয়ে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে বলল, বউয়ের ঘুমন্ত মুখশ্রী দেখতে ব্যস্ত ছিলাম বউ। বউ তো আর আমার যন্ত্রণা বুঝে না। সে তো পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আমি বেচারা ঘুম ফেলে বউ পাহারা দিচ্ছিলাম। তোপা নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলল, আন্টি কল দিয়েছে। লাইনে আছে। আপনি কথা বলুন। তারপর এসব জোরাজোরি করুন প্লিজ। পলক শুনল। তবে তোপাকে ছাড়ল না। হাত বাড়িয়ে ফোন এনে কথা বলল। জানালো দুপুরের আগেই চলে আসবে দুজনে। ফোন রেখে নজর দিল তপার দিকে। তোপা চোখ পিটপিট করে বলল, কি? পলক ঠোঁট কামড়ে হাসল। বলল, জোরাজোরি করব। পৃথার রুমের বেহাল দশা। রেডি হওয়ার চক্করে পুরো বিছানার নাজেহাল অবস্থা করে ফেলেছে পৃথা। তোপা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে। পৃথা কিছুক্ষণ পরপর তপার সামনে ঘুরে ফিরে দেখিয়ে বলছে, দেখতো সুন্দর লাগছে না? তোপা কেবল মাথা নাড়িয়ে সায় জানাচ্ছিল। কিন্তু শেষবার মলিন গলায় বলল,
ভাই যদি তোর রুমের এই অবস্থা দেখে তোকে রেখে পালাবে। ভাই কিন্তু প্রচণ্ড গোছানো স্বভাবের। পৃথা মলিন হেসে বলল, আমিও তো গুছিয়েই রাখি সব, কিন্তু আজ কিভাবে যেন অগোছালো হয়ে গেছে। তোপা হাসল। মেয়েটা এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। 3 বছরে মেয়েটা নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। নিজের চঞ্চলতা ভুলে শান্ত হয়ে গিয়েছিল, জিন্দা লাশের মতো। তোপা কাজল নিল কড়ি আঙুলে। পৃথার কানের পেছনে কাজল ছুঁয়ে বলল, আমার বাচ্চাটার সুখে যেন কারো নজর না লাগে। পৃথা হাসল, দুহাতে জড়িয়ে ধরল, সাথে সাথে ছেড়েও দিল। চোখ ছোট ছোট করে বলল, তোর শরীর থেকে মেল পারফিউমের ঘ্রাণ আসছে কেন? তোপা লাজুক হাসল, মাথা এদিক ওদিক ঘুরিয়ে লজ্জা থেকে নিজেকে আটকে রাখতে চাইল। পৃথা আবারও বলল, এটা পলক ভাইয়ার পারফিউমের ঘ্রাণ? তোপা মৃদু স্বরে বলল, হ্যাঁ। কি হয়েছে বলতো? আমি আমার পারফিউম খুঁজে পাচ্ছিলাম না, তাই নিচে এসে উনারটা লাগিয়েছি। পৃথা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই আবার কবে থেকে পারফিউম দিস? তোপা হার মানার ভঙ্গিতে বলল, আম্মা মাফ কর আমারে। আমি রেডি হওয়ার পর উনি এসে জড়িয়ে ধরেছিল, মাত্রই পারফিউম লাগিয়েছিল, তাই ঘ্রাণ আমার জামায়ও লেগে গেছে। বুঝতে পেরেছিস? আর মাথা খাবি না, চুপচাপ বসে থাক। পৃথা কিছু বলতে চাইল। তোপা আঙুল উঁচিয়ে বলল, নো মোর কোশ্চেন। রান্নাঘর থেকে পৃথার রুমে যাওয়ার জন্য পা বাড়ায় তোপা। কিছুদূর চলেও যায়, কিন্তু অদূরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মামুনকে আসতে দেখে তোপা থমকে দাঁড়াল। তোপা ভাবেও নি এভাবে অতীতের কাঁটা বর্তমানে এসে ফুটবে। তোপা পেছনে ফিরে চলে যেতে শুরু করল। আবার ভাবল কতদিন এভাবে লুকিয়ে থাকবে, পালিয়ে বেড়াবে ভয় পেয়ে। নিজের ট্রমাটিক সিচুয়েশন থেকে অতিদ্রুত বের হতে হবে। পলককে একটা সুস্থ দাম্পত্য জীবন উপহার দিতে হবে। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ল তোপা। নিজেকে শক্ত করে সামনে ফিরল আবার। বড় বড় পা ফেলে এগিয়ে যেতে শুরু করল। আর কয়েক কদম এগিয়ে গেলেই মুখোমুখি হবে সে বিকৃত মস্তিষ্কের লোকটার। ঠিক সেই মুহূর্তে পলক এসে তপার বাহু আঁকড়ে ধরল, এক হাতে জড়িয়ে নিল নিজের সাথে। মামুন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল পলকের হাতের দিকে। পলক তপার চোখে চোখ রেখে সাহস সঞ্চার করল। তোপা অসহায় চোখে তাকিয়ে মুচকি হাসল। পায়ে পায়ে চলে গেল মামুনের সামনে থেকে। মামুন ঘুরে দাঁড়িয়ে তপার চলে যাওয়া দেখল। হিংস্র দৃষ্টিতে হিংস্রতা খেলা করছে তার। পলকও একবার পেছনে ফিরল। তার চোখে খেলা করছে অন্য কিছু। তার কৃষ্ণময়ীর উপর হওয়া অত্যাচারের বিনিময় করার সময় চলে এসেছে বোধহয়। শান্ত দৃষ্টিতে দেখল মামুনের পা থেকে মাথা অবধি। পরক্ষণেই ঠোঁটের কোণে ফুটে উঠল ক্রূর হাসি। একঘর লোকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোপা। পাশে ক্রোধান্বিত দৃষ্টিতে হাজেরা বেগমকে দেখছে পলক। প্রান্ত দুহাত মুঠো করে নিজেকে সংযত রাখার চেষ্টা করে চলেছে। বোনের বিয়ের কথা চলছে, তার নিশ্চয়ই মাথা গরম করা সাজে না। শরীরের রক্ত টগবগ করে ফুটলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সে। সিজান আপাতত নেই সেখানে।
থাকলে হয়তো এতক্ষণে তুলকালাম বেঁধে যেত। হাজেরা বেগম পলকের দৃষ্টিকে উপেক্ষা করে তপার দিকে তাকাল। গলায় স্পষ্ট বিদ্রুপাত্মক অভিসন্ধি ফুটিয়ে বলল, বাহ, এলেম আছে তোর। এত বশ করেছিস যে আমাকে চোখ রাঙাচ্ছে। ভালো ভালো, কালে কালে আর কত কি যে দেখব কে জানে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। কথা শেষ হতেই ঘর কাঁপিয়ে সশব্দে চড় পড়ল হাজেরা বেগমের গালে। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে সবাই। হাজেরা বেগম গালে হাত দিতেও ভুলে গেলেন। মাথাটা ভো ভো করছে তার। গালের চামড়াটুকুও তীব্রভাবে জ্বলছে। তেজস্বী দৃষ্টিতে হাতের মালিকের দিকে তাকাতেই দেখতে পেল আয়েশা অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চোখজোড়া ছলছল হয়ে গেল তার। শেষে কিনা একঘর লোকের সামনে তার নিজের মায়ের পেটের বোন তার গায়ে হাত তুলল। অপমান সইতে না পেরে ধপ করে বসে পড়ল সোফার ওপর। ডুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ। আঘাতে, অপমানে, লজ্জায়। আয়েশা এতটুকুতে থামলেন না। তপার হাত টেনে সামনে এনে দাঁড় করালেন। তোপা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। আয়েশা তপার মুখটা ধরে উঁচু করলেন। কঠোর গলায় বললেন, মাথা উঁচু করে দাঁড়া। তুই কেন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবি? তুই অন্যায় করেছিস? করিস নি তো। তবে তুই কেন মাথা নিচু করে আছিস? আর যেন মাথা নিচু না দেখি। বলে মিনিট খানেক থামলেন তিনি। হাজেরা বেগমের দিকে তাকিয়ে পুনরায় বললেন, তুই কি বলেছিলি ওকে? ও নষ্টা মেয়ে মানুষ। ওর এলেম আছে ছেলে বশ করার, তাই না? কার জন্য তুই ওকে নষ্টা বললি জানিস? পলককে চিনিস তুই? হাজেরা দমে গেলেন না। হেরে যেতে তিনি শেখেননি। তাই দৃঢ় কণ্ঠে বললেন, চিনি। সেদিন ওই ছেলেকে নিয়ে আমার বাড়িতে গিয়েছিল। আজও এখানে এসেছে। শুধু আসেইনি, ঘরে দরজা বন্ধ করে ভেতরে দুজনে একা ছিল। একবার প্রান্ত একবার এই ছেলে ওকে নষ্টা বলবো না তো কি বলবো? ঘটনার শুরু কিছুক্ষণ আগে। মামুনের সামনে থেকে তোপাকে শান্তভাবে নিয়ে গেলেও রুমে যেতেই তোপা ডুকরে কেঁদে উঠল। ঘৃণার নিজের গায়ের চামড়া খামচাতে শুরু করলে পলক তাকে সামলাতে বাহুডোরে আটকে নিল। এতে তোপা হাউমাউ করে কাঁদতে শুরু করলে দিশেহারা বোধ করল সে। কান্নার শব্দ বাইরে গেলে ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি হবে বিধায় দরজা বন্ধ করে তপার কাছে গেল। অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে শান্ত করল তাকে। এক পর্যায়ে তোপা ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত মুখশ্রীতে একবার নজর বুলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো পলক। এই ঘটনা বাইরে থেকে দেখলেন হাজেরা বেগম। মুহূর্তেই তিলকে তাল বানিয়ে ফেললেন। আক্রমণ চালালেন ঘুমন্ত তপার উপর। চুল ধরে মাথা উঁচু করতেই তপার ঘুম ছুটে গেল। মৃদু আর্তনাদ করে চোখ খুলল তোপা। হাজেরা বেগম চুল ছেড়ে হাত ধরে বিছানা থেকে নামিয়ে আনলেন। বললেন, আমার বাড়ি নোংরা করে তোর শান্তি হয়নি? আমার বোনের বাড়িও নোংরা করতে চলে এসেছিস। লজ্জা করে না রে তোর? এত নোংরা মেয়ে মানুষ ভাবতেই আমার গা গুলিয়ে উঠছে। এই তোকে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। ভাবতেই নিজের উপর ঘেন্না লাগছে আমার। তোপা কিছু বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। হাজেরা বেগম পুনরায় বললেন, এই আন্ধার চেহারা নিয়ে চাঁদের মতো ছেলের মাথা ঘুরাইলি কেমনে তুই? সবই কি শরীরের খেল?
আমার সিজান নেহাতি ভালো, ওসবে পাত্তা দেয়নি তাই বেঁচে গেছে। আমার 7 পুরুষের কপাল, তোর মতো কলঙ্কিনীর খপ্পরে আমার সিজানটা পড়ে নাই। তোপা হাত জোর করে অনুরোধের সুরে বলল, মামি দোহাই তোমার, এত নোংরা কথা তুমি উচ্চারণও করো না। আমি কি করেছি সেটা তো একবার বলো, তারপর যা বলার বলো। আমি কিচ্ছু বলবো না। হাজেরা বেগম গা ঝালানো হাসি দিয়ে বললেন, এতক্ষণ বন্ধ ঘরে ওই ছেলের সাথে ফষ্টিনষ্টি করে এখন অবুঝ সাজছিস তুই? চড়িয়ে তোর ভং আমি ছুটিয়ে দেব বেয়াদব। সেদিনও প্রান্তর ঘাড়ে দোষ চাপাতে অজ্ঞান হওয়ার ভান করছিলি, আজ আবার একই কাহিনী করলি। লজ্জা নেই না তোর? আর ওই ছেলেরও বলিহারি। এই নির্লজ্জ চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ল, তাও যদি দেখতে ভালো হইত। আরও কিছু বলতে চাইছিলেন হাজেরা বেগম, কিন্তু তার আগেই সশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল পলক। তপার কাছে গিয়ে কান্নারত মুখশ্রী দেখে সিংহের ন্যায় গর্জন করে উঠল। শব্দ শুনে বাড়িতে অবস্থানরত আত্মীয় স্বজন হুড়মুড়িয়ে প্রবেশ করল সেখানে। কেবল বাদ রয়ে গেল সিজান ও মোরশেদুল হক। তারা বাড়ির বাইরে থাকায় জানতে পারেনি কিছুই। আয়েশা সবটা পলকের কাছে শুনে রক্তচক্ষু করে তাকিয়ে বলল, আজ এখানে তৃতীয় কেউ কথা বলবে না। আমি হাজেরার সাথে কথা বলবো, কেউ যেন টু শব্দটিও না করে। হাজেরার দিকে তাকিয়ে পুনরায় বলল, কি হয়েছে এখন বল আমাকে, কি দেখেছিস? হাজেরা বেগম আয়েশার কথায় পাত্তা না দিয়ে পলকের দিকে তাকাল। পলকের দৃষ্টিকে উপেক্ষা করে বলল, বাহ, এলেম আছে তোর, এত বশ করেছিস যে আমাকে চোখ রাঙাচ্ছে। ভালো ভালো, কালে কালে আর কত কি দেখব কে জানে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। আয়েশা নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করলেন। জোরে জোরে শ্বাস ফেললেন। তুই মোরশেদ ভাইয়ের সাথে একা ঘরে কত শত রাত কাটিয়েছিস হিসেব আছে? হাজেরা স্তব্ধ হয়ে গেলেন বোনের এহেন কথা শুনে। নিচু গলায় বললেন, কি সব বলছিস তুই সবার সামনে? আয়েশা হাত উঁচু করে বললেন, আমি যা জানতে চাইছি ঠিকঠাক উত্তর দে, নয়তো বাকি গালটাতেও আমার হাত পড়ে যাবে। হাজেরা ক্রোধান্বিত হয়ে বললেন, সে আমার স্বামী। আয়েশা উচ্চ স্বরে হাসলেন, বললেন, স্বামীর সাথে রাত কাটালে যদি নষ্টা মেয়ে মানুষ না হয় তবে স্বামীর সাথে এক ঘরে দিনের বেলায় কিছুক্ষণ থাকলে নষ্টা হলো কি করে? হাজেরা বেগম চমকালেন। ভরা মজলিসে নাক কাটা গেল তার। কিন্তু দম্বার পাত্রী তিনি নন। কণ্ঠে আবার দৃতা ফুটিয়ে বললেন, আমাকে জানায়নি বিয়ের কথা। আমি তো এসব ভাবতেই পারি, এতে আমার কি দোষ? আর এ না হয় স্বামী, কিন্তু প্রান্তর সাথে কি ছিল ওর? সেটা তো নষ্টামিই ছিল। পলক কিছু বলার জন্য এগিয়ে গেল। আয়েশা হাত উঁচু করে থামিয়ে দিলেন। পলক দমে গেল। মুখের উপর কথা বলাটা তার কোনো কালেই পছন্দনীয় ছিল না। সেই যদি হয় মায়ের মতো নমনীয়, মমতাময়ী। আয়েশা তাচ্ছিল্য হেসে বললেন, তোকে জানায়নি? তুই কি সত্যিই জানার ভাগীদার? কি করেছিস মেয়েটির জন্য? কিচ্ছু না, উল্টো তার জীবনটা নরক করে দিয়েছিস তোরা। সত্যি সত্যি কি জানার কথা ওর বিয়ে সম্পর্কে? যাকে জানানোর তার অনুমতি নিয়েই বিয়ে হয়েছে। তোর ছেলেটাও কিন্তু সাক্ষী।
তোর স্বামী জানে, তোর ছেলেও জানে। জানিস না শুধু তোরা দুই কুলাঙ্গার ভাইবোন। আর রইল বাকি প্রান্ত। পৃথা আর প্রান্তর যেমন সম্পর্ক, তপারও তাই। আমি নিজে ওদের বিয়ে দিতে চেয়েছিলাম। জানিস কি বলল? ওরা আলাদা মায়ের পেটে জন্মই নিয়েছে কেবল, কিন্তু ওরা ভাইবোন। রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, আত্মার সম্পর্ক আছে ওদের। আপন ভাইবোনের মতো। মতো না রে, ওরা আপনি। তুই বলতো যদি ওদের মধ্যে তোর ধারণা মতো সম্পর্ক থেকেই থাকতো তবে ওরা কেন বিয়ে করল না? বলতে পারবি? উত্তর আছে তোর কাছে? হাজেরা বেগম অথৈজলে সাঁতরে বেড়াচ্ছেন উত্তরের আশায়। তেমন সুবিধা করতে পারলেন না। তবুও বললেন, তবে প্রান্ত যে ঘন ঘন যেত আমার বাড়ি, সেটা তো কেবল তপার জন্যই। আয়েশা দুঃখের মাঝেও হাসলেন। তোর ছেলে যে ছোট্টবেলা থেকে পৃথার জন্য পাগল ছিল। কত শত রাত দিন ওরা একসাথে থেকেছে। ওদের কি নোংরা বলেছিস? হাজেরা বেগম করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, ওদের ব্যাপার আলাদা। ওহ, ওদের ব্যাপার আলাদা। কারণ ওরা তোর আর আমার সন্তান। কিন্তু তপার তো কেউ নেই, তাই তোপা যাই করুক সেটা নষ্টামি। আর তোর ছেলের জন্য সেটা প্রেম, তাই তো? হাজেরা বেগম মিনিট খানেক ভেবে বললেন, আমি মানছি প্রান্ত নির্দোষ। কিন্তু সেদিন কেউ তো ছিল তপার সাথে। কারো সাথে তো নোংরা কাজ ঠিকই করছিল ও। সেটা কে ছিল? আর প্রান্তই বা কিভাবে গেল ওখানে? নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। আয়েশা চোখ মুখ শক্ত করে বললেন, তোপাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল হাজেরা। হাজেরা বেগম চমকালেন। এরকম ঘটনা কে করতে পারে ভাবতে গিয়ে তার মাথা শূন্য শূন্য লাগছে। কোনোমতে বললেন, কে ছিল সে? আয়েশা মিনিট খানেক মৌন থেকে বললেন, সইতে পারবি তো? হাজেরা বেগম দমে গেলেন। থরথর করে কাঁপতে লাগল শরীর। সোফায় বসে ভাবতে শুরু করলেন তপার ওই বাড়িতে আসার পরের একের পর এক ঘটনা। এক জায়গায় গিয়ে আটকে গেল তার ভাবনাগুলো। ব্যাড টাচ। টনক নড়ল হাজেরা বেগমের। অনবরত কানের ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করল শব্দ দুটো। কাপা কাপা গলায় শুধালেন, কে? আয়েশা রুদ্ধ কণ্ঠে বললেন, তুই যাকে ভাবছিস, তোর আদরের ভাই। দুধকলা দিয়ে পোষা কালসাপ। হাজেরা বেগম স্তব্ধ হয়ে গেছেন। নিজের কানকে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যার জন্য, যার কথা শুনে তপার সাথে এত জঘন্য ব্যবহার করেছে সেই আজ অপরাধী। ঘৃণ্য অপরাধী। আদৌ এই অপরাধের কোনো ক্ষমা হয় কিনা জানা নেই তার। দ্বিতীয়বারের মতো তাজমহলে এসেছে তোপা। বাগানের মাঝ বরাবর রাস্তায় দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল সে। বাড়ির মানুষের মতো পরিবেশটাও শান্ত, মায়াময়। অবশ্য তোপা চিনেই কেবল পায়েলকে। সেটাও আবার একবার কথা হয়েছে। তবুও যেন মানুষটার উত্তম ব্যবহারের রেশ রয়ে গেছে তপার মনে। সেদিনের মতো আজও দরজার ওপারে হাস্যোজ্জ্বল মুখটাই দেখতে পেল তোপা। বিনিময়ে তপার মুখটাও হাসিতে ভরে গেল। তথাকথিতভাবেই তোপা প্রবেশাধিকার পেল। ড্রয়িং রুমে বসে সুখ দুঃখের আলাপ সেরে নিলেন দুজনে। পায়েল খানিকক্ষণ তপার দিকে তাকিয়ে থেকে পরন্ত বিকেলের নরম আলোর মতো কোমল গলায় বললেন, তোমাকে অন্যরকম লাগছে আজ। কেন বলো তো?
তোপা বুঝতে পারল না এমন প্রশ্নের কারণ। উত্তর কি হতে পারে সেটাও জানা নেই তার। তাই প্রশ্নসূচক চাহনিতে তাকাল। বলল, কি রকম লাগছে আন্টি? পায়েল তাজওয়ার স্থির দৃষ্টিতে তাকালেন তপার দিকে। মিনিট খানেক তাকিয়েই রইলেন। তারপর খুঁজে পেলেন কাঙ্ক্ষিত প্রশ্ন। চোখ ছোট ছোট করে বললেন, বিয়ে করেছ? তোপা এহেন প্রশ্নে চমকে উঠল। লজ্জাও পেল একটুখানি। মনে মনে ভাবল, চেহারায় কি কাবিননামার ফটোকপি দেখা যাচ্ছে নাকি? আশ্চর্য। কিন্তু মুখে বলল, বুঝলেন কি করে? পায়েল মুচকি হেসে বললেন, তোমার মুখ দেখে মনে হল। হয়তোবা নাকফুলটার জন্য। তোপা ঈষৎ লজ্জা পেল। পর মুহূর্তেই মনে পড়ল পলকের পাগলামির কথা। লজ্জায় মাথা নিচু করে হাসল সে। পায়েল অবাক হয়ে চেয়ে রইল। বলল, এমা তুমি তো ব্লাশ করছ। লাভ ম্যারেজ নাকি? বর খুব ভালোবাসে? তোপা লজ্জায় মরে যায় অবস্থা। মুখে কোনো শব্দ করছে না দেখে পায়েল পুনরায় বলল, আমাকে মা ভেবে বলতেই পারো। আমি তো তোমাকে মেয়েই ভাবি। দেখ না, জোর করে বসিয়ে রেখে কথা বলি। তুমি হয়তো বিরক্ত হও এটা ভেবে যে মহিলার কোনো কাজ নেই, খালি আজাইরা বকবক করে। তোপা মুখ তুলে তাকাল। তাড়াহুড়ো করে বলল, এরকম কিছু না আন্টি। আমারও আপনার সাথে গল্প করতে ভালো লাগে। সেজন্যই তো আজও আমি কেক ডেলিভারি দিতে এসেছি। ডেলিভারি বয় ছিল তবু। আসল উদ্দেশ্য তো আপনার সান্নিধ্য পাওয়া। পায়েল তাজওয়ার মুচকি হাসলেন। তোপা পুনরায় বলল, লাভ ম্যারেজ আন্টি। তবে আমি এখনো জানি না ভালোবাসি কিনা। তবে তাকে হারালে বোধহয় আর বাঁচব না। ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সে আমার জীবনের সাথে। নিঃসঙ্গ জীবনের সেই একমাত্র আঁকড়ে ধরার মতো মানুষ। এটাকে ভালোবাসা বলে কিনা জানি না, তবে সে ভালোবাসে। একটু বেশিই ভালোবাসে। তাই তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নিয়েছে। পায়েল তাজওয়ার ভাবুক হয়ে বললেন, প্রকৃতির বিরুদ্ধে বলছো কেন? তোপা মৃদু হেসে বলল, আমার গায়ের রং দেখেছেন তো, কালো। লোকের কাছে এটা বিতিকিচ্ছিরি, কিন্তু সে চাঁদের মতো। আমি অমাবস্যা হলে সে পূর্ণিমা। এটা প্রকৃতির বিরুদ্ধে নয়। তুমি শ্যামা, মায়াবতী। তুমি জানো তোমার মুখের আদল কতটা মায়া দিয়ে গড়া? কেবল গায়ের রং দিয়ে মানুষ বিচার করতে নেই মা। মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনের। আমি তোমাকে যতটুকু চিনেছি তুমি সেদিকে থেকে সবার চেয়ে এগিয়ে। তাহলে কি বলবে? জানি না সেই সৌভাগ্যবান কে যে তোমাকে পেয়েছে। তবে আমার আফসোস হচ্ছে জানো, কেন আরও আগে আমাদের পরিচয় হলো না? তোপা অবাক হয়ে চেয়ে রইল। এমনও মানুষ হয়? পায়েল পুনরায় বললেন, বিয়ে তো হয়ে গেছে। চেষ্টা করবে স্বামীকে ভালোবাসতে। তারা তো কেবল ভালোবাসারই আশা করে। তুমিই বললে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। তার মানে মারাত্মকভাবে ভালোবাসে তোমাকে। তোমারও উচিত তার প্রাপ্য ভালোবাসাটুকু তাকে প্রদান করা। কার্পণ্য করো না কেমন? তোপা লাজুক হেসে মাথা নাড়াল। পায়েল তাজওয়ার ও মৃদু হাসলেন। বললেন,
তাকে একবার নিয়ে এসো এখানে, দেখে চোখ জুড়াবো। তোপা মাথা দুলিয়ে সায় জানালো। মনে মনে বলল, আপনি যদি পুরোটা জানতে পারতেন তবে বুঝতে পারতেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কথা কেন বলেছি। কিন্তু আফসোস বলতে পারলাম না আমি। জানলে হয়তো তার প্রতি শ্রদ্ধাবোধ আরও বেড়ে যেত। অফিসে বসে ধ্যানমগ্ন হয়ে ল্যাপটপে চোখ বুলাচ্ছিল পলক। কিছু সমস্যার সমাধান করার প্রয়াস চালাচ্ছিল সে। হঠাৎ মনোযোগ বিঘ্ন ঘটে ফোনের শব্দে। স্ক্রিনে সজলের নাম্বার দেখে মুহূর্তেই মেজাজটা বিগড়ে যায় তার। কিছু উচ্চ বাক্য শুনিয়ে দেওয়ার অদম্য ইচ্ছে নিয়ে মোবাইল স্ক্রিনে স্লাইড করে কানে তুলে নিল সে। কিন্তু মুখে শব্দ বের করার আগেই সজল হন্তদন্ত হয়ে বলল, ভাই, ভাবি কোথায়? পলক ভ্রু কুঁচকে ফেলল। সিরিয়াসলি ভাবির খবর নিতে গাম্বারটা অফিস টাইমে কল দিয়েছে। পরক্ষণেই কিঞ্চিত উত্তেজিত শোনা গেল সজলের কণ্ঠ। ভাই, ভাবি কোথায়? ভার্সিটিতে আসেনি তো? পলক চমকাল। কি হয়েছে ভার্সিটিতে? উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে ভার্সিটিতে? বলেই ঘড়ির দিকে তাকাল। পুনরায় বলল, তোপা ভার্সিটিতেই আছে এখনো। কি হয়েছে বলবি তো? ঝামেলা হইয়া গেছে ভাই। আততায়ীরা হামলা করেছে। টিভিতে দেখাচ্ছে। পলক রিমোট হাতে নিতে নিতে বলল, তুই কোথায়? সজল ব্যথিত গলায় বলল, আমি আটকে গেছি ভাই। ক্যান্টিনের দরজা বন্ধ কইরা আটকাইয়া দিছে হারামজাদারা। পলক ফোন কেটে দ্রুত তোপাকে কল দিল। দুবার বেজে কেটে গেল। এর মধ্যে টিভি স্ক্রিনে ভার্সিটির ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করে নিয়েছে সে। কল করতে করতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। চতুর্থবারে কল ধরল তোপা। শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলুন। পলক তপার কণ্ঠ শুনে খানিকটা স্বস্তি পেল। বলল, তুমি কোথায়? তোপা নিজেকে শান্ত রেখেই বলল, ক্লাসে। কেন, কি হয়েছে? পলক চমকে উঠল তপার অবস্থান ভার্সিটিতে শুনে। তীব্র অধিকার বোধ নিয়ে বলল, যেখানে আছো ওখানেই থাকবে। খবরদার বের হবে না। আমি এক্ষুনি আসছি। তোপা কেঁপে উঠল। এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ল ভূপৃষ্ঠে। উত্তেজিত গলায় বলল, আপনি আসবেন না। এখানের অবস্থা ভালো না। আসবেন না আপনি। দোহাই আপনার। পুরো কথা শেষ করার আগেই পলক গম্ভীর কণ্ঠে বলল, আমি আসছি। স্তব্ধ হয়ে গেল তোপা। হাত পা ক্রমশ কাঁপতে শুরু করেছে তার। সে তো দিব্যি সুস্থ স্বাভাবিক আছে, নিরাপদে আছে। কিন্তু পলক তো ঝামেলা হওয়া জায়গা পেরিয়ে আসবে। যদি কিছু হয়ে যায়? তোপা স্থির থাকতে পারল না। নিষেধ সত্ত্বেও বেরিয়ে এলো দ্রুত পায়ে। 6 তলা থেকে লিফটের অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে ক্রমশ এগিয়ে গেল মাঠের দিকে। পলক দিকবিদিকশূন্য হয়ে কেবল ভার্সিটির দিকেই চালনা করছে নিজের শখের বাইকের চাকা। সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে নিজ গন্তব্যে। জানা নেই কি আছে ভবিতব্যে। কপালের বামপাশ থেকে গড়ানো দুফোঁটা রক্ত হাতের সাহায্যে মুছে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল পলকের দিকে। পলক তখন অগ্নিশর্মা হয়ে তপার দিকেই নিষ্পলক চেয়ে আছে। তোপা শুকনো গলায় ঢোক গিলে নিচের দিকে তাকাল।
হাত কচলাতে লাগল অনবরত। চমকে উঠল আকস্মিক হাতের কবজি শক্ত হাতের বাঁধনে বাঁধা পোড়ায়। চোখ তুলে দেখার আগেই হেঁচকা টান পড়ল হাতে। প্রায় দৌড়ে যেতে লাগল পলকের পিছু পিছু। পলক গিয়ে থামল একেবারে লাইব্রেরির সামনে। দরজা হাট করে খোলাই ছিল। ভেতরে জনা 20 ছাত্রছাত্রী। ভেতরে ঢুকে গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঝামেলা মিটে গেছে, তোমরা যেতে পারো এখন। দ্বিরুক্তি করতে চাইলেও পলকের মুখাবয়ব দেখে সাহস করল না কেউই। তোপাকে বসিয়ে নিজেই কাঁধ থেকে ব্যাগ টেনে নিল। চেইন খুলে খুঁজে নিল কাঙ্ক্ষিত বক্সটি। মিনি ফার্স্ট এইড বক্স। তোপা মাথা নিচু করে থাকলেও আর চোখে দেখল পলকের কাণ্ড কারখানা। বক্স খুলে তুলো নিয়ে পরিষ্কার করতে লাগল কেটে যাওয়া জায়গাটুকু। তোপা নড়াচড়া করলে মুখে কিছু না বলে চোখ দিয়ে শাসাল। এতে তোপা ইচ্ছে করে আরো বেশি করে নড়তে শুরু করল। ভাব করতে লাগল এমন যে সে ব্যথা পাচ্ছে। শুধু ব্যথা নয়, একদম মরে যাচ্ছে এমন ব্যথা। পলক একটু নরম হলো এবারে। ওষুধ লাগিয়ে দেওয়ার সময় মুখ এগিয়ে ফু দিয়ে দিল। তোপা পুলকিত হল। এক নজরে তাকিয়ে রইল পলকের মুখের দিকে। পলক বোধহয় বুঝতে পারল তপার দুষ্টুমি। আবার অগ্নিমূর্তি ধারণ করল চোখের পলকেই। আমি বারণ করার পরও তুমি বের হওয়ার সাহস কোথায় পেলে? গম্ভীর পুরুষালী কণ্ঠে এহেন কথা শুনে তোপা কেঁপে উঠল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। শুকনো গলায় আবারও ঢোক গিলল। পলক হুঙ্কার দিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। সাহস হলো কি করে? যদি কিছু অঘটন ঘটে যেত? বলেছিলাম আমি আসছি। পাকনামি করতে কে বলেছে? তোপা মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, যদি আপনার কিছু হয়ে যেত তবে? একটা বাক্যেই পলক কিছুটা শান্ত হল যেন। চোখ ছোট ছোট করে বলল, আমার কি হবে? আর হলেই বা তোমার কি? আপনি যখন আসার কথা বলছিলেন তখনও বোধহয় ঝামেলা থামেনি। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। আপনি জানেন না কতটা নৃশংসভাবে মেরেছে ওরা কয়েকজনকে। রক্তে লাল হয়ে গিয়েছিল তাদের শরীর। আমি দেখে রুমে এসে ঘাপটি মেরে বসেছিলাম। হাত পা কাঁপছিল ওদের দেখেই। কিন্তু এর মধ্যে আপনি বললেন আসবেন। আমি বুঝতে দিতে চাইনি এখানে ঝামেলা হচ্ছে। কিন্তু আপনি তো আগেই জেনে বসে আছেন। আপনার আসার কথা শুনে আমি দিকবিদিক ভুলে বেরিয়ে পড়েছিলাম। ওরকম রক্তাক্ত অবস্থায় আপনাকে দেখলে আমি সইতে পারব না। তাই তো হন্য হয়ে চেষ্টা করছিলাম আপনি আসার আগেই বের হতে। কিন্তু যেতে আর পারলাম কই? তার আগেই সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে বসে আছি। পলক ভ্রু কুঁচকে তাকাল। বলল, তুমি আমার সেফটির জন্য নিজে বিপদে পড়তে যাচ্ছিলে। আর এত দ্রুত সিঁড়ি বেয়ে নামতে কেন গেলে? তোমার কি কিছু মনে থাকে না তিয়াশা? কিছুদিন আগে পা ভেঙে ঘরে বসেছিলে ভুলে গেলে? এত কিসের তাড়া তোমার? আজ যদি পড়ে না যেতে তাহলে বাইরে মারামারি ভিড়ে তুমিও আঘাত পেয়ে বসতে। ওরা যদি তোমাকে অ্যাটাক করত তাহলে? তোপা মৃদু হাসল। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ধরে রেখেই বলল, আপনি আমায় হারানোর ভয় সিটিয়ে গেছেন। অথচ আপনার আমি ছাড়াও সবই আছে। মা, বাবা, পরিবার সব। কিন্তু আমার
আমার তো এই পলকটা ছাড়া আর কিচ্ছুটি নেই। আঁকড়ে ধরে বাঁচার মতো একটা শিকড় বা করও নেই। শিকড়হীন আমি তো কেবল আঁকড়ে ধরার জন্য আপনাকে পেয়েছি। কি করে বসে থাকতাম? পলক নির্নিমেষ তাকিয়ে রইল। কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলল, যাই হয়ে যাক না কেন আর কখনো এরকম খামখেয়ালি সিদ্ধান্ত নেবে না। তোমার কোনো ধারণা আছে তোমাকে ওভাবে টালামাটাল পায়ে হাঁটতে দেখে আমার কি অবস্থা হয়েছিল? এতটুকু নরম গলায় বললেও আবার কঠিন হল কণ্ঠস্বর। থতথমে গলায় বলল, আর একদিন সিঁড়ি দিয়ে নামলে আমি নিজ দায়িত্বে তোমার পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। পলক তাজওয়ার কখনো শুকনো থ্রেড দেয় না। মাইন্ড ইট। তোপা পলকের চোখের আড়ালে ঠোঁট টিপে হাসল। মুখটা উঁচু করে পলকের খোঁচা খোঁচা দাড়ির উপর টুক করে ঠোঁট ছুঁয়ে দিল। চমকে তাকালো পলক। চোখে জড়িয়ে আছে একরাশ বিস্ময়। তোপা পলকের চাহনি দেখে মিটিমিটি হাসছে। এসব কোত্থেকে শিখলে? তোপা ভ্রু কুঁচকে বলল, কোনো সব। পলক মৃদুস্বরে বলল, এই যে রাগ ভাঙাতে চুমু দেওয়া, এসব তো আমি শেখাইনি। তোপা ঠোঁট টিপে হেসে বলল, শিখেছি আর কি। পলক চোখ ছোট ছোট করে তাকালো। বলল, সেটাই তো। কে শেখালো? তোপা বাঁকা হেসে বলল, ওই তো আমাদের ব্যাচমেট একটা ছেলে আছে সে। পলক ভ্রু কুঁচকে ফেলল। চোখ ছোট ছোট করে বলল, চড়িয়ে গাল লাল করে দেব। বেয়াদব বউ। আমাকে ছেলের গল্প শোনানো হচ্ছে। তোপা মুখ এগিয়ে গাল পেতে দিয়ে বলল, প্লিজ। পলক মৃদু হাসল। বলল, চলো। এখানে মারা যাবে না। বাসায় চলো, তারপর দেখছি কতক্ষণ এই তসতসে গাল দুটো লোড নিতে পারে। তোপা চোখ ছোট ছোট করে তাকালো। পলক পুনরায় বলল, রাগ ভাঙানোর টেকনিক তো তুমিই শেখালে। এবার বুঝবে পলক তাজওয়ার কি জিনিস। তোপা হাসল। চুল ঠিক করার ভান করে বলল, ভুলে যাবেন না আমিও পলক তাজওয়ারের বউ। তিয়াশা তাজওয়ার। সো আমার সাথে নো পাঙ্গা। তোপা সিঁড়ি বেয়ে নামার সময় বেখেয়ালি হয়ে পা পড়ে যায় দুধাপ পরের সিঁড়িতে, যার দরুন কপাল গিয়ে লাগে রেলিংয়ের সাথে। মুহূর্তেই চাপা আর্তনাদ করে উঠে তোপা। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে আবার উঠে দাঁড়ায়। টালমাটাল পায়ে এগিয়ে যার গেইটের দিকে। পলক ভার্সিটির প্রধান ফটক পেরিয়ে দেখতে পায় গুটিকতক ছাত্রছাত্রী তর্ক বিতর্ক করছে। পলক আসার আগেই পুলিশ এসে ব্যাপারটা সামলে নিয়েছে। অ্যারেস্ট হয়েছে কিছু শিক্ষার্থী, কিছুজন হসপিটালে। আততায়ী হামলার রেশ ধরে সংঘাতে লিপ্ত হয়েছে ভার্সিটির দুই ছাত্র দল। এক পক্ষের দাবি অপর পক্ষ ভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আততায়ীদের কাছে লিক করে দিয়েছে। অপর পক্ষের দাবি তারা একাজ করেনি, বরং অপর পক্ষই জড়িত এই আকস্মিক হামলার সঙ্গে। এটা নিয়েই চলছে বাকবিতর্ক। এক পর্যায়ে হাতাহাতি। তারপর হঠাৎই হামলা করেছে আততায়ীরা। প্রথমে ক্যান্টিনসহ কিছু রুম তালাবন্ধ করে দিয়েছে। তারপর অতর্কিত আঘাত করেছে। জনবহুল জায়গা পেরিয়ে আসতেই তপার দেখা পায় পলক। ছোট ছোট পায়ে দ্রুত এগিয়ে আসার প্রয়াস চালাচ্ছে সে। পলক সামনে দাঁড়াতেই চোখ পিটপিট করে তাকিয়ে রইল। পলকের চোখ প্রথমেই আটকে গেল কপালের কাটা জায়গাটাতে।
খানিকটা রক্ত লেগে আছে বাম ভ্রুর উপর। ক্ষত তেমন গভীর না হলেও রক্ত ঝরেছে স্বল্প পরিমাণে। তোপা পলককে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, আপনি ঠিক আছেন? পলক কিছু না বলে চোখ ছোট ছোট তাকিয়ে রইল কপালের দিকে। মুহূর্তেই রগগুলো দপদপ করে উঠল। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, কপালে রক্ত কি করে বের হল? তোপা কেঁপে উঠল। কাপা কাপা গলায় বলল, কেটে গেছে। পলক ফুঁসে উঠল। কণ্ঠের তেজি ঠাট বজায় রেখেই বলল, কাটলে রক্ত বের হয় সেটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। কাটল কি করে সেটা জিজ্ঞেস করেছি। সিঁড়ি থেকে অসাবধানতা বশত পড়ে গিয়েছিলাম। আর একটা শব্দও করেনি পলক। কেবল অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। কেন্দ্রীয় কারাগারের অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে রুমে বসে আছে মামুন। ভাঙা হাতের আঙুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে সে। সাদা ব্যান্ডেজের ভেতরে কুটকুট করে কামড়াচ্ছে সারাক্ষণ। থালায় পড়ে থাকা দুটো মোটা রুটির দিকে তাকিয়ে রইল অনিমেষ। হাজেরা বেগম অনুমতি পেয়ে মামুনের কক্ষের সামনে এসে দাঁড়ালেন। চোখে আজ মায়ার বদলে ঘৃণা ঝরে পড়ছে তার। একরাশ ক্রোধ নিজেদের শক্তিতে বেরিয়ে আসতে চাইছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে মামুন চোখ তুলে তাকাল। হাজেরা বেগমকে দেখে আবার মাথা নিচু করে ফেলল। হাজেরা বেগম নিজের ভেতরে থাকা ঘৃণার পাহাড় সরিয়ে রেখে ডাকল, মামুন। মামুন তাকাল। তবে তার কণ্ঠনালী থেকে উচ্চারিত হল না কোনো শব্দ। হাজেরা বেগম আবারও ডাকলেন, কিন্তু মামুন এলো না। নিরাশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলেন তিনি। 10 বছরের বিনাশ্রম কারাগার জীবনের মাত্র 7ম দিন চলছে। বাকি আরও 9 বছর 358 দিন। আপনি কি আজ আসতে পারবেন? পলক ভ্রু উঁচিয়ে বলল, কোথায়? তোপা ওড়নায় গিট দিতে দিতে বলল, তাজমহলে। মানে আজ এখানে থাকতে পারবেন? পলক কিছুক্ষণ ভাবল। অতঃপর বলল, পারব, কিন্তু আসতে রাত হবে। অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। তোপা মাথা নাড়িয়ে অভিজ্ঞদের মতো বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। বাইক স্টার্ট দিয়ে আবার চলে গেল পলক। এসেছিল তোপাকে পৌঁছে দিতে। পৌঁছেই আবার চলে গেল নিজ গন্তব্য অফিসে। আসমানি রঙা শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে তোপা। ভীষণ লজ্জা লজ্জা করছে তার। ইচ্ছে করছে কম্বলের তলায় লুকিয়ে থাকতে। যেন মুখটা আবৃত থাকে এই ধরাধামের প্রতিটি সৃষ্টির থেকে। কলিং বেল বাজতেই তোপা হকচকিয়ে গেল। মনে মনে নিজেকে সাহস জোগাল। আর অপেক্ষা করতে লাগল পলকের রিয়াকশন দেখার। আচ্ছা, সে কি চমকাবে? একটুখানি থমকে দাঁড়াবে? নাকি ঘোর লাগা চোখে মোহনীয় কণ্ঠে বলবে, ধ্বংস আজ আমি তোমাতেই। লতিয়ে চলা লজ্জাবতী লতিকার মতো লাজে রাঙা রূপে নিজেকে উপস্থাপন করেছে তোপা। না, সে চায়নি এমন লজ্জা রাঙা রূপে নিজেকে রাঙাতে। প্রকৃতি চেয়েছে। তাই তো দরজা খুলে পলকের অবাক হওয়া মুখশ্রী দেখেই নিজের লাজে রাঙা রূপ বেরিয়ে এসেছে। উস্কে দেবার জন্য পলকের দুষ্টু চোখের দুষ্টু নজর তো আছেই। কলিং বেলের শব্দ পেয়ে গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলে দিয়েছে তোপা। পলক এক নজর তাকিয়ে আর চোখ ফেরানোর সুযোগ পায়নি। আটকে গিয়েছে তপার উপর। নিবন্ধ হয়েছে সেখানে। তোপা লাজুক হেসে খোলা চুলগুলোর একাংশ কানের পেছনে গুজে নিল।
পলক ঘোর লাগা কণ্ঠে বলল, আমাকে কি মেরে ফেলার পায়তারা করছো তুমি? তোপা কিছু বলল না, কেবল ঠোঁট প্রসারিত করে হাসল। দরজার সামনে থেকে খানিকটা সরে পলকের আসার জায়গা করে দিল। পলক ভেতরে ঢুকে ল্যাপটপের ব্যাগ রাখতেই নজর গেল বিছানার উপর। সেখানে লাল চাদরের উপর শোভা পাচ্ছে অসংখ্য সাদা গোলাপের পাপড়ি। শোভা বর্ধনের পাশাপাশি সুগন্ধিতেও ভরে যাচ্ছে হৃদয়ে। পলক বিছানা থেকে নজর সরিয়ে তপার দিকে তাকাল। সেই চাহনিতে মাদকতা মেশানো। তপার অন্তরাত্মা কেঁপে উঠল। এতক্ষণ অদম্য সাহসী সৈনিকের মতো থাকলেও এখন পরাজিত সৈনিকের মতো গুটিয়ে যাচ্ছে। পলক বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। তোপার দিকে তাকিয়ে হাঁসফাঁস করতে লাগল সে। কণ্ঠে কোমলতা যোগে বলল, সত্যি মেরে ফেলবে নাকি আজ? তোপা কিছু বলল না। কি বলবে ভেবে পেল না। এতক্ষণ মনে মনে কথার পোশরা সাজিয়ে রাখলেও পলকের সামনে তা কণ্ঠনালী ভেদ করে বাইরে নিঃসৃত হতে পারছে না। তোপা পেছাল। এক পা দুপা করে পিছিয়ে রুমের বাইরে বেরিয়ে এল। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। বিয়ে হয়ে গেছে অনেকগুলো দিন তো হল। আর কত? এবার পলকের কাছে ধরা দেওয়াটা জরুরি। পায়েল তাজওয়ারের কথাগুলোও মাথায় ঘুরতে লাগল তার। তাকে ভালোবাসতে আর কার্পণ্য করবে না তোপা। সেটা হোক শারীরিক বা মানসিক। তপার মনের গোপন কক্ষে পলক বেশ পাকাপোক্তভাবেই নিজের জায়গা করে নিয়েছে। সেটা স্বীকার করতে আর কোনো সংকোচ নেই তপার। আজ ভার্সিটিতে ঘটা ঘটনার পর তপার আর কোনো দ্বিধাও নেই ভালোবাসা নিয়ে। তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে পলক। আজ সে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে পারে তার ভালোবাসার কথা। সেই ধন্য আজ। ধন্য তার মনের সুপ্ত অনুভূতিরা। নৈশভোজের পর তোপা মৃদু স্বরে শুধাল, আপনাকে কিছু বলার ছিল আমার। বলবো? পলক চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিয়েছিল। তপার কথা শুনে চোখ খুলল। মসৃণ কণ্ঠে বলল, আমাকে কিছু বলতে হলে তোমার অনুমতি নিতে হবে না। যখন যা ইচ্ছা অনায়াসে বলে দেবে। তোপা দুদণ্ড জিরিয়ে নিল। হাত কচলাতে লাগল অনবরত। পলক ভ্রু কুঁচকে ফেলল। উৎকণ্ঠিত গলায় বলল, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? তিয়াশা কি হয়েছে? আর হঠাৎ করে তুমি এমন আচরণ করছই বা কেন? শাড়ি, ফুল এসব কেন? আমি কিন্তু তোমাকে এসব নিয়ে কিছু বলছি না এখনই। তোমার যতদিন সময় লাগে তুমি নাও। আগে নিজেকে সামলে নাও। ধাতস্থ করো এই সম্পর্কে। আমার অস্তিত্ব ধারণ করো নিজের অস্তিত্বের সঙ্গে। আগে আমাকে ভালোবাসো নিজের সবটুকু সত্তা দিয়ে। তারপর না হয়। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। চোখ বন্ধ করে বলল তোপা। পলকের কথা মাঝপথেই থেমে গেল। বিস্ময়কর লেচনে তাকিয়ে রইল। কাপা কাপা গলায় বলল, কি বললে? তোপা এবার পলকের চোখে চোখ রাখল। দৃঢ় কণ্ঠে বলল, আমি ভালোবাসি আপনাকে। জানি না কখন কিভাবে, কিন্তু ভালোবাসি। হয়তো বিয়ের আগে থেকেই অথবা বিয়ের পর। কিন্তু ভালো যে বাসি এটা সত্যি। আপনি ছাড়া আমি অচল। এটা খুব ভালো করে টের পেয়েছি আজ। ভার্সিটিতে কিছু সময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাচ্ছি। এরকম দমবন্ধকর পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি।
আপনাকে হারানোর ভয় আমাকে গিলে ফেলছিল। আমি নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। সবটা বোধহয় আপনাতেই উৎসর্গিত হয়ে গেছে। হারানোর ভয় পাওয়া, কাছে এলে খুশির জোয়ারে ভাসা, নিজের অস্তিত্বে ধারণ করা, কিছু সময় না দেখলেই মনটা উচাটন করা, এগুলো কি ভালোবাসার বহিঃপ্রকাশ? একেই কি ভালোবাসা বলে? এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসি, প্রচণ্ড রকমভাবে ভালোবাসি। পলক নিষ্পলক চেয়ে দেখল তপার আবেগ জড়ানো মুখ। মগ্ন হয়ে শুনল আবেগ ঝরে পড়া কণ্ঠস্বর। মুখে কিছু না বলে দুহাত বাড়িয়ে দিল সম্মুখে। তোপা যেন অপেক্ষা করছিল এই মুহূর্তটার। আষ্টে পিষ্টে জড়িয়ে গেল পলকের বাহুডোরে। পলকও পরম আদরে আগলে নিল উষ্ণ আলিঙ্গনে। কিছু সময় অতিবাহিত হল এভাবেই, উষ্ণ স্পর্শে লেপ্টে থেকে একে অপরের ভালোবাসা অনুভব করে। পাল্লা দিয়ে চলা বুকের ভেতরের কাঁপনগুলো গুনে। কয়েক প্রহর পর তোপা পলকের লোমশ বুকে নাক ঘষতে ঘষতে জড়ানো গলায় বলল, আমার কালো রাতগুলো রঙিন আলোয় ভরিয়ে দিন। নির্ঘুম ভয়াবহ রাতগুলোকে কোমল স্পর্শে সাজিয়ে দিন। ভয়ঙ্কর স্বপ্নগুলোকে সরিয়ে নতুন প্রাণ সঞ্চার করুন। আমি সব ভুলে বাঁচতে চাই মিস্টার তাজওয়ার। আপনার ভালোবাসায় মাতোয়ারা হতে চাই। আপনার স্পর্শের আগুনে জলে পুড়ে ভস্ম হতে চাই। পলক যেন অপেক্ষা করছিল এই ক্ষণের। এতক্ষণ বিড়ালছানার মতো গুটিসুটি মেরে লেপ্টে থাকা তোপায় মগ্ন হল সে। গাঢ় থেকে গাঢ়তর হল স্পর্শ। সোফা ছেড়ে ঠাঁই হল গোলাপে জড়ানো বিছানায়। কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে বিশালদেহী গাছের পাতা যেভাবে উড়ে ভাসে তার থেকেও বেশি জোরে উড়ছে, ভাসছে দুজনে। ভাসিয়ে নিয়ে গেল কিছু উষ্ণ আলিঙ্গনে পিষে। গভীর সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল অনবরত। উষ্ণ আলিঙ্গনে চাপা পড়ল কিছু অব্যক্ত কথা, কিছু সুখময় আর্তনাদ। পলকের ঘন হয়ে যাওয়া কণ্ঠে কেবল উচ্চারিত হয়েছিল কিছু শব্দ। আমি কোনো ভুল করছি না তো কৃষ্ণময়ী? উত্তরে কোনো শব্দ উচ্চারিত হয়নি। তপার কণ্ঠনালী ভেদ করে। কেবল আঁকড়ে ধরল পলকের পিঠ। পিষে ফেলল নিজের সাথে। মাঝে রইল না এক সুতো পরিমাণ ফাঁকফোকর। পলক নিজের উত্তর পেয়ে গেল। তাকে আর পায় কে? মুহূর্তেই যেন চঞ্চল হয়ে উঠল সে। ডুবিয়ে, ভাসিয়ে, উড়িয়ে নিয়ে যেতে লাগল নিজের অনুভূতির রাজ্যে। মাতিয়ে দিতে থাকল উষ্ণ পরশে। সকালের প্রথম প্রহর। অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর ছটায় ভরে গেছে ধরিত্রী। সূর্য মামা প্রহর গুনছে উদিত হওয়ার। পাখিরা কিচিরমিচির করে জানান দিচ্ছে ভোর হওয়ার। তোপা চোখ পিটপিট করে তাকাল। নিজেকে শক্ত হাতের বাঁধনে আটকে থাকতে দেখে ঘাবড়াল না আজ। বরং রাতের করা পাগলামির কথা স্মরণে আসতেই লজ্জা রাঙা হল। কান গরম হয়ে গেল মুহূর্তেই। পলকের বাহুডোরে থাকতেও ভীষণ লজ্জা করছে তার। কৌশলে বাহুডোর থেকে বেরিয়ে আসতে চাইলেও সম্ভব হল না। আরও শক্ত বাঁধনে বাধা পড়ল। পলক ঘুমের ঘোরেই কোলবালিশের মতো পেঁচিয়ে ধরল তাকে। তপার শ্বাস আটকে আসার উপক্রম। বাধ্য হয়ে নড়াচড়া করতে শুরু করল। পলক ঘুমের ঘোরেই ভ্রু কুঁচকে ফেলল। তোপা তা দেখে মিটিমিটি হাসছে। আঙুল চালিয়ে কপালের ভাঁজগুলো অদৃশ্য করার চেষ্টায় সে। চোখ বুলিয়ে পলকের কপাল থেকে শুরু করে ভ্রু, চোখ, নাক, গাল, ঠোঁট স্ক্যান করতে লাগল। হঠাৎ চোখ আটকে গেল ঠোঁটের উপর। উপরের ঠোঁটে কাটা দাগ। মনে পড়ল সেদিনের বলা কথা।
বিড়বিড় করে বলল, কোনো মেয়ে চুমু দিয়েছে? শুধু চুমু না, আবার চিহ্নও রেখে গেছে। তপার অভিমান হল কিঞ্চিত পরিমাণ, কিন্তু অভিমান একপাশে সরিয়ে রেখে আবার নজর দিল পলকের মুখে। এক দৃষ্টিতে তাকিয়েই রইল। পলক ঘুমের ঘোরে অস্বস্তি অনুভব করে চোখ পিটপিট করে তাকাল। তোপাকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল। হাতের বাঁধন আলগা করতেই তোপা সরে যেতে চাইলে আবার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। তোপা চোখ ছোট ছোট করে তাকাল। পলক হেসে বলল, কি? তোপা কিছু বলল না, তাকিয়েই রইল। পলক আবারও বলল, কি হয়েছে? এভাবে দেখছ কেন? তোপা মৃদু স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড ছিল? আপনি কাউকে ভালোবাসতেন? পলক হঠাৎ প্রশ্নে চকিত ভঙ্গিতে তাকাল। বলল, হঠাৎ এমন প্রশ্ন? তোপা অধৈর্যের ন্যায় বলল, বলুন না। ছিল। পলক মাথা নাড়িয়ে না জানাল। মুখে বলল, ছিল না। আর না আমি কাউকে ভালোবাসতাম। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি, শেষও তুমিই হবে। কিন্তু হঠাৎ জানতে চাইছ কেন? কিছু হয়েছে? তোপা পলকের ঠোঁটের কাটা জায়গা স্পর্শ করে চোখ পিটপিট করে বলল, তাহলে এই দাগটা কি করে হলো? সেদিন কেনই বা বললেন গার্লফ্রেন্ডকে চুমু খেতে গিয়ে হয়েছে? পলক ঠোঁট কামড়ে হাসল। বলল, ওটা তো তোমাকে খ্যাপাতে বলেছিলাম। তোপা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তাহলে কাটল কি করে? পলক মৃদু হাসল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? পলক ঠোঁটের উপর আঙুল ছুঁয়ে বলল, যদি তোমার উত্তরটা পছন্দ হয় তবে তুমি নিজে এখানে একটা চুমু দেবে। রাজি থাকলে বলো। তোপা চোখ পিটপিট করে তাকাল। পলক ভ্রু উঁচিয়ে বোঝাল রাজি কিনা। কৌতূহল দমাতে না পেরে অজ্ঞতা রাজি হল তোপা। পলক হেসে বলল, ছোটবেলায় হোমিওপ্যাথি ঔষধ চুরি করে খেতাম। একবার খেতে গিয়ে শিশি ভেঙে ফেলেছিলাম। পরে আবার ভাঙা শিশি থেকে খাওয়ার সময় ঠোঁটে লেগে কেটে গেছে। তোপা অবাক হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই মিটিমিটি হাসতে লাগল। পলক ঠোঁট পাউট করে বলল, এখন চুমু দাও। তোপা গম্ভীর কণ্ঠে বলল, আমার তো উত্তরটা পছন্দ হয়নি। পলক ভ্রু কুঁচকে বলল, তবে মিটিমিটি হাসছিলে কেন? তোপা চোখ ছোট ছোট করে তাকাল। বলল, কেন হাসতে গেলে কি ট্যাক্স দিতে হবে? পলক বুঝতে পারল এ মেয়ের তারা রূপ বেরিয়ে আসছে। মুহূর্তেই তপার উপর আধশোয়া হয়ে বলল, দেবে? নাকি রাতের মতো আবার অ্যাটাক করব? তোপা হকচকিয়ে গেল, কিন্তু নিজেকে সামলে বলল, আপনি কিন্তু চিটিং করছেন। উত্তর পছন্দ হয়নি আমার। হলে আমি নিশ্চয়ই চুমু দিতাম। পলক ঠোঁট কামড়ে হাসল। থুতনিতে ঠোঁট ছুঁয়ে তপার মুখের দিকে তাকিয়ে বলল, উত্তরটা কোনো মেয়ে ঘটিত হলে খুশি হতে? আমি কি সেটা বলেছি? পলক এবার চিবুকে ঠোঁট ছোঁয়াল। তোপা কেঁপে ওঠে পলকের হাত খামচে ধরল। বিড়বিড় করে বলল, আপনি টর্চার করছেন আমার উপর। পলক হেসে বলল, রোমান্টিক টর্চার। এখন ভালোয় ভালোয় আমার পাওনা মিটিয়ে দাও।
তোপা মৃদু হাসল, ঠোঁট ছুঁয়ে দিল ঠিক কাটা দাগটাতে। পলক পরম আদরে জড়িয়ে নিল, মেতে উঠল চরম দুষ্টুমিতে। ভাই, ওই মালদার কি খবর? ফোন ধরেই এহেন কথা শুনে পলক ভ্রু কুঁচকে ফেলল, কঠিন গলায় বলল, কোন মালের কথা বলছিস তুই? সজল হেসে বলল, যারে কয়দিন আগে থেরাপি দিলেন। কার কথা বলছিস? বুঝতে পারছি না। সজল অবাক হওয়া গলায় বলল, ভাই, আপনি কি প্রতিদিন থেরাপি দেন যে মনেই নাই কার কথা কইতাছি? পলক বিরক্ত ভঙ্গিতে বলল, ক্লিয়ার করে বলবি না চর খাবি? সজল ঘাবড়ে গিয়ে বলল, মামুন, মামুন। পলক ঈষৎ রেগে যাওয়ার ভান করে বলল, খামোশ। সে আমার সম্মানিত মামা শ্বশুর হয়। সম্মান করে কথা বল। সজল বুঝতে পারল পলক মজা করছে, তাই সেও বলল, মাননীয় তাজওয়ার সাহেবের মাননীয় মামা শ্বশুর মামুনের খবর জানতে চাইছি আমি। পলক হাসল, বলল, সে এখন নেটওয়ার্কের বাইরে, তাই আপাতত তার খবর আমরা ধারণ করতে পারিনি আমাদের ক্যামেরায়। দয়া করে কিছুদিন অপেক্ষা করুন। যদি জানতে পারি তবে অবশ্যই আপনাদের জানানো হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আর মনের শান্তির জন্য চোখ বন্ধ করে বারবার কল্পনা করুন থেরাপির সময়কার দৃশ্য। চলবে।